অল টাইম প্রেজেন্ট জাগো স্পোর্টসের আজকের আয়োজন শুরু করছি। আপনাদের সাথে আছি আমি অনিমেষ শুভ। পাকিস্তানের বিপক্ষে কাঙ্ক্ষিত সিরিজ জয়টা পেল বাংলাদেশ। প্রথম ম্যাচে খুব সহজ জয়, দ্বিতীয় ম্যাচে বাজেভাবে হার এবং শেষ ম্যাচে এসে দারুণ নাটকীয়তার মধ্য দিয়ে সিরিজ জিতল টাইগাররা। এই জয়ের ফলে বাংলাদেশ কি সরাসরি বিশ্বকাপে খেলতে পারবে? তাছাড়া এই টোটাল সিরিজে বাংলাদেশের ব্যাটিং এবং বোলিং কেমন হলো? আজকে আলোচনায় এই প্রশ্নের উত্তরগুলোই খোঁজার চেষ্টা করব এবং সেই সাথে বিসিবির সর্বশেষ পরিস্থিতিও আজকের আলোচনায় থাকছে। আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও জাগো নিউজের বিশেষ সংবাদদাতা ক্রীড়া বিশ্লেষক আরিফুর রহমান বাবু। বাবু ভাই, আলোচনায় স্বাগত। ধন্যবাদ আপনাকে। বাবু ভাই, বাংলাদেশ সিরিজ জয় করলো এবং বাংলাদেশ 3 ফরম্যাটের মধ্যে বাংলাদেশ হচ্ছে ওয়ানডেতে তাদের সবসময় শক্ত অবস্থান ছিল, সেই ব্যাপারটা থেকে মনে হয় একটু ভাটা পড়েছিল। এই জয়টা আসলে আবার সেই গৌরবটা ফিরিয়ে আনছে কিনা এবং সেই সাথে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে খেলার ক্ষেত্রে এই জয়টা কতটা ভূমিকা পালন করবে বলে মনে হয়? একসঙ্গে অনেকগুলো প্রশ্ন এবং অনেকগুলো পার্ট, এটা ভেঙে ভেঙে উত্তর দিতে হবে। প্রথম কথা, অবশ্যই বাংলাদেশ মাঝখানে ওয়ানডে পারফরমেন্সটা নুয়ে পড়েছিল, সেখান থেকে আবার নিজেদের ফিরে পেতে শুরু করেছে এবং এই সিরিজেই যদি আপনি দেখেন, শুরুতে উড়ন্ত সূচনা, দেন ব্যাকফুটে চলে যাওয়া, আবার ঘুরে দাঁড়ানো এবং উঠে দাঁড়িয়ে প্রতিপক্ষকে লড়াই সংগ্রামের পর হারিয়ে দেয়া। 3 ম্যাচের 3টা চালচিত্র, 3টাতেই আমি মনে করি কিছু না কিছু পজিটিভ আছে। বলবেন একটা ম্যাচে তো 114 রানে অল আউট হয়ে যাচ্ছে তাইভাবে হেরেছে, চেজিং 275, সেটা আলাদা কথা। বাট প্রথম ম্যাচে আমরা কিন্তু পাকিস্তানকে 114তে অল আউট করে 8 উইকেটে জিতেছি। খেলা শেষ হয়েছে 35 ওভার আগে। ট্রিমেন্ডাস টিম পারফরমেন্স। নাহিদ রানা, মিরাজ ভালো বল করেছেন। তানজিদ তামিমের একটা টি20 স্টাইলে 150-র উপরে স্ট্রাইক রেটে 60 অড ছিল, নট আউট, মোরাললেস একটা ভালো পারফরমেন্স। সেকেন্ড ম্যাচে গিয়ে একদম নুয়ে পড়া, 275 রানে পাকিস্তানকে আটকে রাখার পর তারপর নিজেরা 114-15তে অল আউট হয়ে যাওয়া। একজন ব্যাটসম্যানও ভালো খেলেননি। সেখান থেকে শেষ ম্যাচে, সিরিজ নির্ধারণী ম্যাচে কামব্যাক করা এবং টসে হেরে ব্যাটিংয়ে নেমে 290 রানে লড়িয়ে স্কোর করা, যেটা হয়তো ইট কুড হ্যাভ বিন 320+। তানজিদ তামিমের ব্রিলিয়ান্ট 100 এবং সব বোলারের কম বেশি ব্যাকআপ ছিল। তাসকিন, মিরাজ, মোস্তাফিজ এবং বাকিরাও চেষ্টার ত্রুটি করেননি। সব মিলে নাহিদ রানা হয়তো প্রথম ম্যাচের মতো আর দেখা যায়নি। সব মিলে একটা ভালো টিম পারফরমেন্স। এটা অবশ্যই আমি মনে করি বিপর্যয় সংকট কাটিয়ে ওঠার একটা বড় রসদ দেওয়াই হতে পারে এই সিরিজটা। এবং এই সিরিজে দেখা গেছে বাংলাদেশ ভালো শুরুর থেকে খারাপে গিয়ে আবার পিক করতে পেরেছে। দ্যাট ইজ আপস অ্যান্ড ডাউন ছিল। পারফরমেন্স যে 100% ধারাবাহিকতা বজায় ছিল তা না, বাট প্লেয়াররা কিন টু প্লে গুড ক্রিকেট এবং নিজেদেরকে মেলে ধরার একটা প্রাণপণ চেষ্টা ছিল, সংকল্প ছিল। তানজিদ তামিম, নাহিদ রানা এক্সেপশনালি ভালো পারফর্ম করেছেন। সব মিলে আমি বলবো যে এটা একটা ওপরে ওঠার একটা সিঁড়ি বাংলাদেশ খুঁজে পেয়েছে, ওপরে ওঠার চেষ্টাটা আছে। তারপর আপনি জানতে চাইলেন যে এই সিরিজটা আমাদের ওয়ার্ল্ড কাপ খেলার পথে, সরাসরি অংশগ্রহণের পথে, দ্যাট ইজ বাছাইতে না গিয়ে। হ্যাঁ, আমাদের তো অলরেডি র্যাঙ্কিংয়ে আমরা এক ধাপ আগে চলে এসেছি। ওয়েস্ট ইন্ডিজকে টপকে আমরা 9 নম্বরে চলে এসেছি। আপনি জানেন যে 2027 সালের 31শে মার্চের মধ্যে যে 8টি দল র্যাঙ্কিংয়ে প্রথম 8-এ থাকবে তারা সরাসরি 2027-এর বিশ্বকাপ খেলবে। 9 থেকে নিয়েই যারা 8-এর পরে যারা থাকবে তাদেরকে বাছাই পর্ব খেলতে হবে। কাজে বাংলাদেশের আর 2টো সিরিজ যদি আমরা জিততে পারি এবং কাউকে কাউকে হোয়াইট ওয়াশ করতে পারি, আমি মনে করি যে এখনও তো সময় আছে, 1 বছর। কাজে আমার মনে হয় যে বাংলাদেশের ভালো সম্ভাবনা আছে বাছাই না খেলেই বিশ্বকাপে কোয়ালিফাই করার। ওই টোটাল সিরিজটা নিয়ে কথা হচ্ছিল, ব্যাটিং, বোলিং এবং অন্যান্য সব পারফরমেন্স নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে ব্যাটিংটা নিয়ে একটু জানতে চাই, কেমন দেখলেন, কেমন লাগলো পুরো দলের ব্যাটিং? তামিমের কথা বললেন, সেটা সহ একটু জানতে চাই। না, তানজিদ তামিমের ব্যাটিংটাই তো আপনাকে বলতে হবে, কারণ বাংলাদেশ দলে যেটা হয় সেটা হচ্ছে যে তামিম ইকবালকে শেষের দিকে
আমি আমাদের দর্শক ভক্ত সমর্থকদের কারো উপরে দোষ চাপাবো না। আমরা নিজেরাও তামিম ইকবালের মাঝামাঝি থেকে শুরু করে লাস্ট 5 ইয়ার্স আমার মনে হয় তামিম মেন্টালি খুব ফ্রি হয়ে খেলতে পারেননি। তার স্ট্রাইক রেট কম, তিনি একটু ধীর গতিতে খেলছেন, এসব অনেক কথাবার্তার পরে তামিমের ব্যাটিংটা কিন্তু এফেক্ট হয়েছে আমার কাছে মনে হয়। তো তামিম চলে যাওয়ার পর আমাদের আশা ভরসা ছিল সৌম্য সরকার এবং লিটন দাসও কোনো কোনো ফরম্যাটে ওপেন করতেন, কিন্তু হার্শ রিয়ালিটি হলো তাদের দুজনের কারোরই কিন্তু কন্টিনিউশন নেই এবং কেউই ওপেনার হিসেবে নিজেদেরকে একদম অপরিহার্য প্রমাণ করতে পারেননি। এই মুহূর্তে বাংলাদেশের 1 নম্বর ওপেনার হচ্ছেন তানজিদ তামিম, সেটা টি-20তেও এবং ওয়ানডেতেও। ওয়ানডেতে তার এর আগে 30টি ম্যাচ খেলে 5টা হাফ সেঞ্চুরি ছিল, সেঞ্চুরি ছিল না, 84 ছিল হায়েস্ট এগেইনস্ট শ্রীলঙ্কা। তা একজন ওপেনার ওয়ানডেতে এবং টি-20তে বেশি সুযোগ পান এই কারণে যে, হয়তো বলবেন কেন টেস্টে নয়, আমি সে কথায় আসছি। টি-20তে 120 বলের খেলা, একটা ওপেনার ইচ্ছা করলে কিন্তু 120 বল যতক্ষণ হয় তিনি ক্রিজে থাকতে পারেন। তিনি 60 বল খেলে যদি সেঞ্চুরি তুলে নেন বা 90 করেন তাহলেও কিন্তু 150 স্ট্রাইক রেট। ওয়ানডেতে 300 বলের খেলা, একজন ব্যাটসম্যান যদি 100 বল খেলে 120-25 রান বা 100 রানও করেন, এটা দলের জন্য একটা প্লাস। অর্থাৎ ওপেনারদের ভালো খেলাটা সীমিত ওভারের খেলায়, সাদা বলের খেলায় একটা অত্যাবশ্যকীয় উপাদান হিসেবে কাজ করে। তো সেখানে যদি একজন ওপেনার সেঞ্চুরি করতে পারেন, 70-80 করতে পারেন, তাহলে তার দলের অবস্থা অবশ্যই ভালো থাকে। তো তানজিদ তামিম অবশেষে সেঞ্চুরি করলেন। তিনি ছক্কা হাঁকাতে পারেন, আমরা জানি, কালকেও তিনি 7টি ছক্কা হাঁকিয়েছেন, তার ব্যাট থেকে 7টি ছক্কা এসেছে এবং আনডাউটেডলি তিনি, আমি যদি ভুল করে না থাকি, তিনিই বাংলাদেশের সবচেয়ে বেশি ছক্কার মালিক হয়ে গেছেন অলরেডি। তো এই যে ছক্কা হাঁকানো প্লেয়ার, তিনি বড় রানও করতে পারেন। প্রতিপক্ষ বোলারদেরকে শুরুতে চেপে বসতে না দিয়ে উল্টো তার মাধ্যমে বাংলাদেশ প্রতিপক্ষ বোলিংকে ডমিনেট করতে শিখেছে, ডমিনেশনটা চলে এসছে এবং প্রতিপক্ষে শাহিন শাহ আফ্রিদি, হারিস রৌফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র যেই থাকুন না কেন, তাদেরকে যে সোজা কথা বশ করানো গেছে, সেই কাজটা তানজিদ তামিম করে দেখিয়েছেন। অর্থাৎ আমি বলবো তানজিদ তামিমের আক্রমণাত্মক ব্যাটিং, আস্থা এবং সাহস নিয়ে খেলার কারণেই শাহিন শাহ আফ্রিদি, হারিস রৌফরা চেপে বসতে পারেননি। কাজে এটা বাংলাদেশের জন্য একটা প্লাস পয়েন্ট এবং এই সিরিজে আমি মনে করি এটা একটা বড় প্রাপ্তি যে ওয়ানডে ওপেনার হিসাবে মোটামুটিভাবে তানজিদ তামিম এখন নিজেকে মেলে ধরেছেন, খুঁজে পেয়েছেন এবং নিজেকে স্টাবলিশড করার পথে অনেক দূরে এগিয়ে গেছেন। তা আপনি একজন স্টাবলিশড ওপেনার পেলেন। সাইফ হাসানের ব্যাটিংয়ে আমি কেন, আমার মনে হয় সাইফ হাসান ভক্তরাও সন্তুষ্ট না। কালকেও তিনি বলছিলেন তানজিদ তামিমের কথা যেভাবে বললেন, অন্য কারো ব্যাটিং কি এরকম কিছু খুঁজে পাওয়া গেল আসলে? তানজিদ তামিম ছাড়া সাইফ হাসান, শান্তর ব্যাটে মোটামুটি আস্থা ছিল কিন্তু বড় ইনিংস নেই। যেহেতু তিনি ওয়ান ডাউন খেলছেন, ওপেনিং যদি ভালো না হয়, যদি দ্বিতীয় উইকেটে তানজিদ তামিম তো এক প্রান্তে আছেনই এবং আত্মবিশ্বাসে টকবক করে ফুটছেন, তার সঙ্গে শান্ত যদি একটা 40 অড বা 50+ ইনিংস খেলতে পারতেন, তাহলে কিন্তু ব্যাটিংটা আরও ফ্লারিশ করতো এবং পাকিস্তানি বোলারদের আরও কষ্ট হতো। সেই কাজটা না শান্ত করতে পেরেছেন। তৌহিদ হৃদয় পরের দিকে রান করেছেন, বাট তার কাছ থেকে যে প্রত্যাশাটা ছিল, তিনি উইকেটে থাকতে পারেন, শর্টস খেলতে পারেন, সিঙ্গেল নিতে পারেন, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে একটা সময় যে গিয়ে খোলস ছেড়ে বেরিয়ে হাত খুলে মারা, সেই জায়গাটাতে তৌহিদ হৃদয়ের একটা বড় সীমাবদ্ধতা রয়ে গেছে। আর বাকিরা তেমন কেউ মানে সেভাবে সারাও ফেলতে পারেননি, অনেকে সুযোগও পাননি। কাজে সব মিলে অ্যাপার্ট ফ্রম তানজিদ তামিমের ব্যাটিং, আমার মনে হয় বাংলাদেশের ব্যাটিংয়ে আরও করণীয় কাজ আছে এবং ব্যাটারদের প্রত্যেকের, সেটা শান্ত, সাইফ, তৌহিদ হৃদয়, এদের লিটন দাস, প্রত্যেকের আমি মনে করি ভালো খেলার প্রাণপণ চেষ্টা করা উচিত এবং তাদের ব্যাটিং আমার কাছে মনে হয় নট আপ টু দ্য মার্ক। ভাই একদমই ঠিক বলেছেন। একটু বোলিং এর দিকে তাকাতে চাই, নাহিদ রানার ব্যাপারে একটু শুনতে চাই আলাদা করে। অবশ্যই তিনি ভালো করেছেন, সেই সাথে অন্যান্য বলাররা কেমন করলেন, কেমন দেখলেন? নাহিদ রানা ভালো করেছেন, অধিনায়ক মিরাজও অন অ্যান্ড অফ ভালো বল করেছেন। আপনি কালকের ম্যাচেও যদি মিরাজের বোলিংটা দেখেন, মিরাজ যদি কালকে ওই টাইট বোলিং না করতো, তাহলে কিন্তু বাংলাদেশের এই ম্যাচ হেরে যাওয়ার সম্ভাবনা ছিল যথেষ্ট। পেস বোলাররা যাই করুক, কালকের ম্যাচে আমি মনে করি মিরাজের টাইট বোলিং
বাংলাদেশকে কালকের ম্যাচ জেতাতে সহায়তা করেছে। না হয় সালমান আগা এবং শাহিন আফ্রিদি যেভাবে এগিয়ে যাচ্ছিলেন, তাতে ইট কুড হ্যাভ বিন এ ডিফারেন্ট সিনোরিও যদি মিরাজ শেষের দিকে বা মাঝখানে রানের গতি চেপে না ধরতেন। আর নাহিদ রানার কথা বললাম, নাহিদ রানা প্রথম ম্যাচে দুর্দান্ত বল করেছেন, বাট আপনি যদি পরের ম্যাচগুলোতে দেখেন, সেই তার বল হাতে শুনতে শব্দগুলো কানে লাগবে, বাট তো বাংলার প্রকারভেদটাই এরকম। কিন্তু এটাও সত্যি যে পাকিস্তানি ব্যাটসম্যানদের জন্য তিনি ছিলেন ভয়ঙ্কর এক বিপজ্জনক ফাস্ট বোলার, একেবারে সংহার মূর্তি ধারণ করেছিলেন, যার জবাব প্রথম ম্যাচে কিন্তু সাহেবজাদা ফারহান, ডেবুটেন্ট মাজ সাদাকাত, অভিজ্ঞ রেজওয়ান, সালমান আগা তারা কিন্তু দিতে পারেননি। কিন্তু পরের দুই ম্যাচেই দেখেন, যখনই উইকেট একটু ইজি ছিল, বিশেষ করে কালকের ম্যাচে উইকেট বেশ, আমি বলবো মোটামুটি না, বেশ সতেজ সজীব একটা ব্যাটিং উইকেট ছিল, যেখানে 290ও চেজেবল মনে হচ্ছিল একটা সময়। কাজেই সেই উইকেটে কিন্তু নাহিদ রানা সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। আমার কাছে মনে হয় প্রথম দিনের উইকেটটা ছিল, আমি লিখেছি বারবার, যে একটু বেশি খটখটে এবং শুকনো, একটু বেশি খটখটে এবং শুকনো থাকায় নাহিদ রানার যেহেতু হাইট আছে এবং তিনি অনেক হাই আর্ম অ্যাকশনে বল করেন, আলাদা বাউন্স তিনি পেয়েছেন, অ্যাবসলিউটলি রাইট। কাজে এই জায়গাটাতে তিনি পাকিস্তানি ব্যাটারদেরকে খানিকটা আমি বলবো যে ভরকে দিতে পেরেছিলেন প্রথম ম্যাচে। কিন্তু যখনই বাউন্সটা মোটামুটি ইকুয়াল হয়ে গেল এবং একটা একই পেস এবং একটা স্ট্যান্ডার্ড বাউন্সে বল উইকেটে আসতে শুরু করলো, তখন ভ্যারাইটি কম থাকায়, স্টক বোলার ডেলিভারি তেমন না থাকায় নাহিদ রানা কিন্তু আর ততটা কার্যকর হননি বা বিধ্বংসী রূপ নিয়ে আবির্ভূত হতে পারেননি। বাট তারপরেও এই সিরিজে নাহিদ রানা চমৎকার বল করেছেন এবং প্রথম ম্যাচটা তো একা জিতিয়ে দিয়েছেন। তাসকিনের কাছ থেকেও আমি আরও ভালো বোলিং প্রত্যাশা করেছিলাম, যদিও তিনি কালকে ভালো বল করেছেন, আর্লি ব্রেক থ্রু এনে দিয়েছেন। মোস্তাফিজ উইকেট পেলেও আমার কাছে মনে হয় তার কাছ থেকে আরও প্রত্যাশা ছিল। কেন যেন মনে হয় অনিমেষ, মোস্তাফিজ উইকেটের দিকে তাকিয়ে থাকেন, যে পিচ আমার পক্ষে থাকবে, বল একটু গ্রিপ করবে, একটু থেমে আসবে, আমার কাটারগুলো ধরবে। এই মানসিকতা আমার কাছে কেন যেন মনে হচ্ছে তার পরনির্ভরশীলতার মতো ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। পিচ তো আর ঠিক পর না, পিচ হচ্ছে একটা টার্ফ যে আপনাকে হেল্প করতে পারে। না করলেও আমি কি করতে পারবো, যদি আমি পিচ থেকে কোনো সহায়তা না পাই, তখন আমার কি করতে হবে, একটু জোরের উপরে ইয়র্কার কিংবা একটু ভালো সুইং যদি আমি রপ্ত করতে পারি, তাহলেই কিন্তু আমি একটা ডেড উইকেটে, মরা উইকেটে কিংবা ব্যাটিং ফ্ল্যাট ট্র্যাকেও আমি ভালো করতে পারবো। এই জায়গাটায় আমার কাছে কেন যেন মনে হয় মোস্তাফিজের এখনও কাজ করার সময় আছে। তাসকিন ভালোই বল করেছেন, তারপরেও তার কাছ থেকে প্রত্যাশা বেশি ছিল। আনডাউটেডলি হি ইজ আওয়ার নাম্বার 1 ফাস্ট বোলার। কিন্তু আসলে তো স্পিনারদের মধ্যে মিরাজ ভালোই বল করেছেন। রিশাদ আমার কাছে মনে হয় না পুরোপুরি প্রত্যাশা পূর্ণ করতে পেরেছেন। সেকেন্ড ম্যাচে 3 উইকেট পেলেও রান দিয়েছেন 50+, আর গতকালকে সবচেয়ে বেশি রান দিয়েছেন এবং এক সময় ভয় ধরিয়ে দিয়েছিলেন। কাজে আমার কাছে মনে হয় যে বোলিংটাতেও কিন্তু আমাদের কাজ করার জায়গা আছে এবং আমাদের বোলিং অপশন আরও বাড়ানোর চিন্তা ভাবনা করা উচিত। স্পিনে শুধু মিরাজ রিশাদ নয়, তানভীর রাকিবুল আছেন, জানি না সাকিব যদি ফিরেন তাহলে একটা বড় অপশন চলে আসবে। পেস বোলিংয়ে তাইজুলকে আপনি তো ওয়ানডেতে পাবেন না, তাইজুল ইজ নট এ ওয়ানডে বলার, তাইজুলকে আপনি ওয়ানডেতে কনসিডার করবেন না। ওয়ানডেতে বাংলাদেশের স্পিন লটটাই হচ্ছে মিরাজ, রিশাদ, তানভীর, রাকিবুল, আর যদি এখানে সাকিব ইন করেন। কিন্তু যেটা হচ্ছে যে আপনার পেস বোলার অপশনও বাড়াতে হবে। সেখানে শরীফুলকে একটা ম্যাচে চান্স দিয়ে দেখা যেতে পারতো। ইভেন আমি মনে করি যে একইভাবে হাসান মাহমুদ ইনজোর্ড হয়ে গেছেন, তাকেও কিন্তু আমাদের পরখ করে দেখার সময় এবং সুযোগ আছে। আমার মনে হয় হয়তো নিউজিল্যান্ড ট্যুরে তাদেরকে দেখা হবে। বাট আমি একটা প্লেয়ারের নাম বলবো, সৌম্য সরকারের ব্যাপারে আপনি কিছু জানতে চাননি। সৌম্য সরকারকে কোনো না কোনো অপশনে, কোনো না কোনো পজিশনে খেলানো উচিত ছিল। একটা প্লেয়ার শেষ সিরিজে একটা ম্যাচে 46, একটায় 91 করে ম্যান অফ দ্য ম্যাচ, তারপরে তিনি নেই। কিন্তু কেন নেই সেটা কিন্তু আজকে জাগো নিউজে ছাপা হয়েছে, কালকে রাতেই আমি লিখেছি। যেটা হয়েছে, তানজিদ তামিম ঘরোয়া ক্রিকেটে
এই 4-5 মাসের মধ্যে বা 5-6 মাসের মধ্যে ট্রিমেন্ডাস ক্রিকেট খেলেছেন। বিপিএলে ফাইনালে সেঞ্চুরি করেছেন, তারপরে অদম্য যে টি20 টুর্নামেন্ট হচ্ছে সেটার ফাইনালে 88 করেছেন, বিসিএলেও তিনি 100 করেছেন, এবং সবচেয়ে বড় কথা একটা প্র্যাকটিস টুর্নামেন্ট হয়েছিল, সেখানে বাংলাদেশ অল স্টার্স টিমের বিরুদ্ধেও কিন্তু তানজিদ তামিমের সেঞ্চুরি ছিল। সেই জায়গাগুলোতে সৌম্য রান করতে পারেনি। দ্যাট ইজ ডোমেস্টিক ক্রিকেটে রান না করার কারণে নির্বাচক এবং টিম ম্যানেজমেন্ট তানজিদ তামিমের উপরই আস্থা রেখেছেন যে হি ইজ ইন ফর্ম, সৌম্য আউট অফ ফর্ম। বাট এই 4 মাসের মধ্যে সৌম্য কেন নিজেকে হারিয়ে ফেললেন আর রানের বাইরে চলে গেলেন, সেটাও আমার প্রশ্ন। সৌম্যকেও কিন্তু বিচার বিবেচনায় রাখা উচিত, এবং সৌম্যরও কাজ হচ্ছে যখন যেখানে সুযোগ পাবো রান করার। তাহলে হবে কি, একটা সুস্থ প্রতিযোগিতা থাকবে, ব্যাটারদের মধ্যেও থাকবে, বোলারদের মধ্যেও থাকবে, যে আমি একটু খারাপ খেললেই কিন্তু আমার ঘাড়ে একজন নিঃশ্বাস নিচ্ছেন। এগুলো চিন্তা ভাবনা যদি থাকে, এই প্রতিযোগিতা যদি থাকে, তাহলে কিন্তু দলের ভেতরে থাকার জন্য একটা বাড়তি তাগিদ অনুভব করবে সবাই। তাতে করে কিন্তু দলের মঙ্গল, দলের কল্যাণ। বাবু ভাই, শুনছিলাম আপনার কাছে, আমরা আলোচনায় ফিরবো, ছোট্ট একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, আপনারা দেখছেন অল টাইম প্রেজেন্স জাগো স্পোর্টসের আজকের আয়োজন। আমাদের সাথেই থাকবেন, ফিরছি ছোট্ট একটা বিরতির পর। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। স্বাস্থ্যকর অল টাইম ব্রেড, সব সময় অল টাইম হেলদি লাইফ। বিরতির পর আরও একবার আমন্ত্রণ সবাইকে। ও ভাই, টি20 বিশ্বকাপ বাংলাদেশ খেলেনি, এবং তারপরেই এই পাকিস্তানের বিপক্ষে সিরিজ এবং সিরিজ জয়। সামনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ রয়েছে। এই পাকিস্তানের বিপক্ষে জয়টা কতটা আত্মবিশ্বাস যোগাবে বলে মনে হচ্ছে আপনার? না, অনেকটাই আত্মবিশ্বাস যোগাবে। অ্যাটলিস্ট পাকিস্তান, অনেকেই বলছেন বা আমি নিজেও বিশ্বাস করি যে তারা তো বাঞ্চ অফ নিউ প্লেয়ার্স নিয়ে এসছে, এবং শেষ পর্যন্ত কালকের 2 জন সহ 6 জন নতুন প্লেয়ারের তারা ডেবু করাতে পেরেছে, এবং 2-1 জন প্লেয়ার কিন্তু মোটামুটি আমি বলবো যে নিজেদের মেধা সামর্থ্যের পরিচয় দিতে পেরেছেন। তো পাকিস্তানের পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলে নিই আগে, এই সিরিজটা পাকিস্তান আমার কাছে মনে হয় যেন তারা ধরেই নিয়েছিল তারা জিতবে না। এটা আমার একটা মানে অনুভব। হয়তো বলতে পারেন যে কোনো দর্শকও আমাকে চ্যালেঞ্জ করতে পারেন যে কেউ কি পরাজয় ধরে নিয়ে কোনো ট্যুরে আসে নাকি। এই কারণে বলছি, বাংলাদেশের মাটিতে পাকিস্তানের ফুল স্ট্রেংথ টিমও কিন্তু 2015 সালে 3-0 হেরে ওয়ানডেতে খাবি খেয়েছে, এবং বাংলাদেশের সঙ্গে কিন্তু পাকিস্তানের সাম্প্রতিক পারফরমেন্সও খুব একটা ভালো না। টি20 ওয়ানডে যেখানেই খেলা হোক না কেন, সেখানে শুধু বাবর আজম নেই, পাকিস্তানের ফ্রন্ট লাইন 5-6 জন প্লেয়ার নেই যাদের উপরে তারা ডিপেন্ড করে। সেখানে 6 জন নতুন মুখ নিয়ে আসা দলের সঙ্গে জেতাটা হয়তো আপনি কৃতিত্বের নয়, খুব বড় কৃতিত্বের নয়। এই সিরিজে যদি বাংলাদেশ ক্লিন সুইপ করতো, পাকিস্তানকে বাংলা ওয়াশ করতো, আমরা যেটাকে বলি, 3-0 হারাতে পারতো, তাহলে হয়তো বলতাম বাংলাদেশ একচেটিয়া খেলেছে, পূর্ণ প্রভাব বিস্তার করে পাকিস্তানের ওপর চাপ একেবারে একদম চেপে ধরে পাকিস্তানের, সোজা কথা, একটা নিজেদের পারফরমেন্সের আলোকে পাকিস্তানকে আউটপ্লেড করেছে। সেই পারফরমেন্সটা আমাদের হয়নি। সেই দিক থেকে কিন্তু পাকিস্তানিরা কিছু প্লেয়ার পেয়ে গেছে। এটা হলো তাদের পয়েন্ট অফ ভিউ। আমাদের পয়েন্ট অফ ভিউতে আমার কাছে যেটা মনে হয় যে আমরা যতটুকুই খেলেছি এর চাইতে আরও ভালো খেলতে পারতাম, আরও ভালো খেলার সামর্থ্য আমাদের আছে। এই দলকে হারানোর মধ্যে দিয়ে একটা জিনিস হয়েছে, আমরা পাকিস্তানের সঙ্গে জিতেছি। কারা খেলেছেন, 11 জনে কারা ছিলেন, কারা নেই, তার চাইতে বড় হলো টিম পাকিস্তানকে 2015-তে হোয়াইট ওয়াশের পর 11 বছর পরে এসে আমরা আবার ঘরের মাঠে সিরিজ হারাতে পারলাম। এটা কিন্তু একটা অর্জন, একটা প্রাপ্তি, এবং এটাও একরকমের স্যাটিসফ্যাকশন। আপনি এই স্যাটিসফ্যাকশন থেকে অবশ্যই ভালো খেলার রসদ নিতে পারেন, যে এন্ড অফ দ্য ডে আমরা পাকিস্তানকে হারিয়েছি, এবং ওই যে বললাম লড়াই সংগ্রাম করে। তো এই ধরনের জয় কিন্তু সিরিজ জয় বা এই ধরনের ম্যাচ জয়, আপনি একটু চাপে থাকবেন, চ্যালেঞ্জ অতিক্রম করবেন, সেটা কিন্তু আপনাকে ভালো খেলতে সহায়তা করে। কারণ আপনি জেনে যাচ্ছেন
কোন সিচুয়েশনে কখন আমাকে ঘুরে দাঁড়াতে হবে, কখন আমাকে একেবারে সোজা কথা অন টোজ থাকতে হবে, কখন আমার সামর্থ্যের সবটুকু নিংড়ে দিতে হবে। একটা ম্যাচ 50 ওভারের ম্যাচে তো আপনি 300 বলেই একদম সবটুকু নিংড়ে দিয়ে খেলতে পারবেন না, এটা সম্ভব না। আপনাকে তো এনার্জি কনজিউম করতে হবে, আপনার বল দেখে খেলতে হবে, আপনাকে 50 ওভার ব্যাট করতে হবে। এই যে বিষয়গুলো, এইগুলো অন্তত বাংলাদেশ একটা টাফ সিরিজ খেলে আমি মনে করি যে খানিকটা আত্মস্থ করেছে। সেটা আমাদের পরবর্তীতে নিউজিল্যান্ডের সঙ্গে খেলায় অনেক সহায়তা করবে। তবে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ নিয়ে আমি দুটো কথা বলে ফেলি। নিউজিল্যান্ড আমার মনে হয় না বাংলাদেশে পূর্ণ শক্তি নিয়ে আসবে বা আসতে পারবে। প্রথমত তারা হয়তো আসতে চাইবেও না আর আসতে পারবেও না, কারণ আপনি জানেন নিউজিল্যান্ডের 13 এপ্রিল ঢাকায় পা রাখার কথা, 17 এপ্রিল শেরেবাংলায় প্রথম ওয়ানডে, তখন পুরো দমে আইপিএল চলতে থাকবে। কাজেই নিউজিল্যান্ডের মেইন স্ট্রিমের প্লেয়ার যারা অন্তত 5 জন মিনিমাম, তারা আইপিএল খেলায় ব্যস্ত থাকবেন। দেখা যেতে পারে 4-5 জন নতুন মুখ নিয়ে নিউজিল্যান্ড বাংলাদেশের সঙ্গে আসবে, বাট সেই দলের সঙ্গেও আমাদের জেতাটা জরুরি। আমাদের যেহেতু আমাদের র্যাঙ্কিংয়ের উন্নতির জন্য এখন আমাদের লাগাতার সিরিজে বিজয় এবং তুলোধনা করে হোয়াইট ওয়াশ করে সিরিজ জিততে পারলে আরও পয়েন্ট আমাদের অর্জিত হবে। পাশাপাশি আমি একটা কথা বলবো, অবশ্যই আমি চাইবো যে উইকেটে পাকিস্তানের সঙ্গে খেলা হচ্ছে সেই উইকেটে যেন খেলা হয়। এখন নিউজিল্যান্ডকে পেয়েই আমরা আবার 3 পেসারের জায়গায় 2 পেসার 3 স্পিনার নিয়ে নেমে পড়বো এবং এই স্পোর্টিং অ্যান্ড ট্রু উইকেট এবং প্রথম উইকেট ছিল হার্ড অ্যান্ড বাউন্সি, সেটা বাদ দিয়ে আবার সেই টিপিক্যাল শেরেবাংলা স্লো অ্যান্ড লো খানিক স্পিন সহ উইকেটে খেলবো। একটু আলাদা করে বলবেন, উইকেটটা কিন্তু দারুণ ছিল। আমরা যে নো ডাউট আমি বলেই ফেললাম যে ভালো উইকেট ছিল। প্রথম দিন একটা বাউন্সি ট্র্যাক ছিল, হার্ড বাউন্সি, কারণ 3-4 মাস বৃষ্টি হয়নি, বৃষ্টি তো আসলো সেকেন্ড ডেতে এসে। কাজেই আমার মনে হয় উইকেটটা খুব হার্ড ছিল। পরের দুদিন কিন্তু একটা স্মুথ ব্যাটিং উইকেট, এই উইকেটটা আমি মনে করি এটা ঠিক আছে, এই উইকেট নিয়ে কেউ কমপ্লেন করবে না। কাজে এই ধরনের উইকেটে যদি নিউজিল্যান্ডের সঙ্গে খেলা হয় এবং বাংলাদেশ এই সিরিজে যে ক্রিকেটটা খেলেছে তার চাইতে যদি 20% বেটার টিম পারফরমেন্স অ্যান্ড ইন্ডিভিজুয়ালি আমাদের প্লেয়াররা যারা এখানে মেলে ধরতে পারেননি, তাহলে অবশ্যই আমি মনে করি একটা ভালো সিরিজ হবে। ওয়ার্ল্ড কাপেরও ভালো প্রস্তুতি আমরা পাবো এবং আমাদের হয়তোবা র্যাঙ্কিংয়ের অনেক উন্নতি হবে। বাবু ভাই, আলোচনার শেষ প্রান্তে শেষটায় একটু বিসিবি নিয়ে প্রশ্ন করেই শেষ করতে চাই। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, তিনি দীর্ঘদিন বাইরে আছেন আপনি জানেন, এবং আপনার একটি রিপোর্টেই আমরা লেখা রিপোর্টেই আমরা পড়ে জানতে পেরেছি যে তিনি তার যে কাজের দায়িত্ব সেই দায়িত্বগুলো কিন্তু অন্য কাউকে তিনি অর্পণ করে যাননি। তো সেই ক্ষেত্রে যে দীর্ঘদিন তিনি বাইরে আছেন, এই কাজগুলো তো আসলে হচ্ছে কিভাবে, বা স্থবির হয়ে যাওয়ার কথা একজন সভাপতির বেশ কিছু কাজ থাকে, সেটা কিভাবে চলছে, কিভাবে বিসিবি চলছে আপনি একটু সেভাবে যদি বলেন, তাহলে যেহেতু কেউ যথাযথ দায়িত্ব পাননি, ইভেন সিও জানেন না, সিওর তো একটা রুটিন ওয়ার্ক আছেন, 2 জন ভাইস প্রেসিডেন্ট আছেন, ফর্মার ন্যাশনাল ক্যাপ্টেন, ফর্মার চিফ সিলেক্টর অ্যান্ড ফর্মার বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ। হি ইজ এ স্মার্ট গাই। এটা অতি বড় ফারুক সমালোচকও এটা অস্বীকার করতে পারবেন না যে তার স্মার্টনেসে ঘাটতি বা তার ক্রিকেট বোধ জ্ঞান নিয়ে কোনো সংশয় আছে। হি ইজ ক্যাপেবল গাই। ফারুক ভাইকে তিনি দিয়ে যেতে পারতেন। আরেকজন আছেন সাখওয়াত হোসেন সাহেব, আরেকবার নতুন ভাইস প্রেসিডেন্ট হয়েছেন। তিনিও আমি জানি যে বাংলাদেশের একটা নামকরা 5 তারকা হোটেল ওয়েস্টিনের সিও, দ্যাট ইজ অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ম্যানেজারিয়াল কাজগুলো তিনি করতে পারেন, নাহলে তো আর অত বড় হোটেলের সিও হতে পারতেন না। এই দুজনকে অনায়াসে দায়িত্ব দিয়ে দেওয়া যেত। একজন অ্যাডমিনিস্ট্রেটিভ সাইডটা দেখতেন, একজন হয়তো ক্রিকেটীয় দিকগুলো দেখতেন। অফকোর্স ক্রিকেট অফসের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের মতো চৌকোর লোক বোর্ডে আছেন, তারপরেও আমার মনে হয় দায়িত্বের সুষম বন্টন এবং যেহেতু তিনি থাকতে পারবেন না একটা দীর্ঘ সময়, এগুলো ক্লিয়ার করে যাওয়া উচিত ছিল। ব্যক্তি আমিনুল ইসলাম বুলবুলের ব্যাপারে তো আর আমার আপনার কারোরই কিন্তু কোনো রকমের কোনো শত্রুতাও নেই এবং তার সমালোচনাও আমরা করতে চাই না। বাট বোর্ড প্রেসিডেন্ট সাচ এ চেয়ার অ্যান্ড সাচ এ প্লেস যেখানে আপনার দিকে সবার নজর থাকবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট কি করছেন, ভালো থাকুক মন্দ থাকুক সেটা পরে, নাজমুল হাসান পাপন কিন্তু আলোচনায় ছিলেন বোর্ড প্রেসিডেন্ট হিসেবে, রাজনীতিবিদ হিসেবে না। আজকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, কিন্তু একটা সময় তো আওয়ামী লীগ দাপটের রাজনীতি করেছে, এটা নিয়ে তো কারো কোনো সংশয় থাকার প্রশ্ন ওঠে না।
তাদের বিরুদ্ধে ফ্যাসিবাদের অভিযোগ আছে, তারা দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে, নির্বাচনের নামে প্রহসন করেছে, স্বজনপ্রীতির অভিযোগ আছে, কিন্তু তারা তো বড় রাজনৈতিক দল, এটা নিয়ে সংশয় নাই। কিন্তু সেই দলেরই একজন বিশাল নেতা জিল্লুর রহমান সাহেবের, প্রয়াত জিল্লুর রহমান সাহেবের এবং প্রয়াত আইভি রহমানের পুত্র কিন্তু নাজমুল হাসান পাপন, এবং তিনিও কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট। কিন্তু সেটা নিয়ে কিন্তু আলোচনা ছিল না, আলোচনা ছিল তিনি বোর্ড প্রেসিডেন্ট হিসেবে কি করেছেন, কি বলেছেন, কি মানে কোন ব্যাপারে তার মন্তব্যটা কেমন ছিল, তিনি বোর্ডের পরিচালনা করতে গিয়ে কতটা দক্ষতার পরিচয় দিচ্ছেন, কিংবা তার সময়ে কোনো অনিয়ম হয়েছে কিনা, কোনো সোজা কথা স্বজনপ্রীতি ছিল কিনা, ঘরোয়া ক্রিকেট কেমন চলেছে, জাতীয় দলের অবস্থা কি, এগুলো নিয়ে। অর্থাৎ জাতীয় দলের পাশাপাশি বোর্ড প্রেসিডেন্টের প্রতি একটা ফোকাস থাকে সবার। সেই বোর্ড প্রেসিডেন্ট তিনি তার পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন, যেহেতু তার পরিবার অস্ট্রেলিয়ায় থাকে, এই অনুষ্ঠানে আমরা অনেকবার বলেছি, সেটা স্বাভাবিক। তিনি তার সন্তানদের সঙ্গে দেখা করবেন, ঈদ করবেন। আমি যতটুকু জেনেছি তিনি 26 তারিখে ব্যাক করবেন। এই ব্যাকটা শুধুই যে ক্রিকেট বোর্ডের কাজের তাগিদে তা নয়, কারণ আপনি জানেন এর মধ্যে বাংলাদেশের ক্রীড়া মন্ত্রী এবং বর্তমান জাতীয় ক্রীড়া পরিষদের সভাপতি মিস্টার আমিনুল হক, তিনি কিন্তু একটা তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন। বিসিবির নির্বাচন অস্বচ্ছ ছিল, নির্বাচনে অনিয়ম হয়েছে, এবং সরকারি অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সহ সরকারের অযাচিত হস্তক্ষেপ ছিল, এই অভিযোগ উঠেছে ক্লাব থেকে এবং জেলা ও বিভাগ থেকে। তারই আলোকে এই তদন্ত কমিটি। তো এই তদন্ত কমিটি 15টি ওয়ার্কিং ডের ভিতরে রিপোর্ট দিবে। কাজেই আমিনুল ইসলাম বুলবুলকে আমার মনে হয় ঠিক এটা সামান না, তাকে এমনিতেও হয়তো তিনি ঈদের পরে আসতেন, তাকে তো তদন্ত কমিটির মুখোমুখি হতেই হবে, কারণ তার দিকেও কিন্তু অভিযোগের তীর আছে। কাজেই সব মিলিয়ে তিনি হয়তো দেশে আসবেন, বাট আমার কাছে মনে হয় তিনি যাবার আগে যদি ক্লিয়ার করে যেতেন যে আমি এতদিন থাকতে পারবো না, ভাইস প্রেসিডেন্ট 2 জন আছেন, সিও আছেন, ক্রিকেট অফিসের চেয়ারম্যান তো অফকোর্স ন্যাশনাল টিম নিয়ে দেখবেন, তাহলে ক্রিকেটীয় কর্মকাণ্ডটা সুন্দর সুচারুভাবে পালিত হতো, এখন সম্পন্ন হতো। এখনও যে হচ্ছে না তা না, এই সিরিজটা তো হয়ে গেল। আসলে ক্রিকেট বোর্ড তো বা ক্রিকেট তো একটা ট্র্যাকে চলে গেছে, একটা জাস্ট ট্রেন যেমন একটা লাইনে চলে, একটা লাইনে আছে, চলে গেছে। বাট আমার কাছে মনে হয় সেটা আরও সুন্দর, আরও মসৃণ এবং আরও সাজানো গোছানোভাবে চলতে পারতো যদি বোর্ড প্রেসিডেন্ট আরও সময় দিতেন এবং দায়িত্ব কর্তব্যগুলোর সুষম বন্টন করতেন। বাবু ভাই, অনেক অনেক ধন্যবাদ ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমাদের সাথে আলোচনায় থাকার জন্য। অনেক ধন্যবাদ আপনাকেও এবং আমাদের দর্শকদের জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা। দর্শক শুনছিলেন এবং দেখছিলেন আমাদের আজকের আয়োজন অনলাইন প্রেজেন্স জাগো স্পোর্টসের আজকের আয়োজন এখানে শেষ করছি। আমাদের সাথে এতক্ষণ যারা যুক্ত ছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ।